গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা জানি দক্ষিণ কোরিয়ানরা কিন্তু অ্যাকশন থ্রিলার সিনেমা বানাতে খুবই এক্সপার্ট। তো সেই হিসেবে 2025 সালে একটা সিনেমা এসেছে যেটার নাম হচ্ছে দ্য ওল্ড উইম্যান উইথ দ্য নাইফ। সিনেমাটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইউনিক কাহিনী। IMDb রেট হচ্ছে 10-এর 6.5। আশা করছি তোমরা এই সিনেমাটি এনজয় করবে। এবং এই সিনেমা সম্পর্কে আমি অগ্রিম কিছুই বলতে যাচ্ছি না, জাস্ট খালি এতটুকু ফ্যাক্ট বলি। সিনেমা নির্মাণের ব্যয় হয়েছে বাংলাদেশি প্রায় 18-20 কোটি টাকার মতো। বক্স অফিসে আয় করেছে 45 কোটি টাকা। তো চলো ছোট্ট একটা ব্রেক নিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে তুমি ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে আগে চলে যাও। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদেরকে দেখানো হয় যে বরফ পড়তে থাকা একটা শীতের রাতে 16 বছরের একটা ক্লান্ত মেয়ে ঠান্ডা থেকে বাঁচতে বাঁচতে এদিক ওদিক যাচ্ছিল এবং আমরা বুঝতে পারি যে তার সাথে হয়তো বাজে একটা কিছু হয়েছে এবং তাকে কেউ লিফট দিতে গাড়ি থামায় না এবং তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কোনো মানুষ নয় বরং কোনো আবর্জনা। এবং শেষমেশ মেয়েটা জ্ঞান হারিয়ে রাস্তার উপরেই বেহুশ হয়ে পড়ে যায়। তবে পৃথিবীতে এখনো মানবতা বেঁচে রয়েছে এটাই বোঝাতে সেখানে থাকা একটা লোক গাড়ি থামিয়ে ওকে নিজের সঙ্গে ছোট্ট একটা হোটেলে নিয়ে আসে এবং ক্ষুধা আর পিপাসায় কাতর সেই মেয়েকে সে আর তার স্ত্রী খাবার খেতে দেয়। তো এই লোকটার নাম হচ্ছে সেনং, আর সে ওই মেয়েটিকে সোহা বলে ডাকে এবং তাকে বলে তুমি চাইলে এখানে কাজ করতে পারো, তবে এর জন্য আমি তো তোমাকে টাকা দিতে পারবো না, কিন্তু 2 বেলার রাতের খাবারের আশ্রয় দিতে পারবো। তো সোয়ার আর কি চাই, সে এই হোটেলে কাজ করবে। তো সোয়ার সেখানে থাকা সকল কাজ খুশি খুশি করতে থাকে। তবে তার কাছে একটা জিনিস খুব ধাঁধার মতো লাগে যে তার মালিক সেনং সে আসলে কি কাজ করে, যার জন্য সে সপ্তাহের পর সপ্তাহ অদৃশ্য থেকে হঠাৎ করে চলে আসে। তো এরপর একদিন যখন সোয়া জিজ্ঞাসা করে তখন সেনং তাকে বলে, মানে মালিক তাকে বলে যে আমি ওয়েস্ট কন্ট্রোলে কাজ করি, মানে ময়লা আবর্জনা কন্ট্রোলে কাজ করি। তো এরপর এক রাতে সোয়া যখন রান্নাঘর পরিষ্কার করছিল তখন হঠাৎ একজন আমেরিকান পর্যটক এসে ওর সাথে জবরদস্তি করা শুরু করে, মানে রেপ করতে চায়। তো বেচারি সোহা তার কাছ থেকে ছাড়া পাওয়ার অনেক চেষ্টা করে, আর ছোট্ট একটা মেয়ে ওই শক্তিশালী সোলজারের সাথে কি আর পারবে, কিন্তু সুযোগ বুঝেই সোহা করে কি ওই সোলজারের মুখে ছুরি ঢুকিয়ে দেয় এবং তাকে মেরে ফেলে। বাট তখনই এখানে সেনং পৌঁছে আসে এবং সে এসে তো পুরো ঘটনা বুঝতে পারে যে কোনো কাস্টমার বেয়াদবি করেছে। তো সোহা তখন তার সামনে কেঁদে প্রাণ ভিক্ষা চায় যে এতে আমার কোনো দোষ নেই। বাট এইখানে আমরা অবাক হয়ে দেখতে পাই সেনং তাতে রাগেই নেই, উল্টো সোহাকে প্রশংসা করে, বলে আমি তোমার কাজে খুবই খুশি হয়েছি, আর আমার কাজ তো এই ওয়েস্ট কন্ট্রোল করাই, মানে এই আবর্জনা পরিষ্কার করাই, যাদেরকে আমি শেষ করে দিতে চাই। আর এরপর সে সোহার নাম দেয় ফিঙ্গারনেল এবং ওকে তার সাফাই অভিযানে যুক্ত করে এবং তার কাজ হলো সমাজে ঘুরে বেড়ানো এইসব দুষ্ট খারাপ মানুষদের বেছে বেছে শেষ করা। তো সেনংকারীকে সোহাকে ট্রেনিং দেয়, আর এখন সোহাও সমাজের এই নোংরা মানুষগুলোকে সাফাই করতে শুরু করে এবং এই কাজটা সে পছন্দ করতেও শুরু করেছে। তবে কাজটাতে এত সহজও নয়, বছরের পর বছর কাটতে থাকে এবং এখন সোহার বয়স হচ্ছে 70 বছর। সে 18 বছরের মেয়ে এখন 70 বছর বয়স্ক হয়ে গিয়েছে এবং এই কোম্পানিতে তাকে সবাই এখন গড মাদার হিসেবে চেনে এবং এই আন্ডারওয়ার্ল্ডে তার একটা আলাদা রেসপেক্ট রয়েছে। সেনংও মারা গিয়েছে অনেক আগে, আর বর্তমানে তার কোম্পানিটা তার একটা পালিত পুত্র সায়ান চালায়। আর সেক্রেটারির কাজ করা হচ্ছে চুংমিন, যার কাছে পুরো ডাটা থাকে, মানে ওরা নর্মালি কন্ট্রাক্ট কিলারই, কিন্তু শুধুমাত্র খারাপ মানুষদের কিল করে। ধরো তুমি একটা ভালো মানুষ, তোমাকে অত্যাচার করছে কোন একটা সন্ত্রাসী, তাকে গিয়ে ওরা মারবে। তো যাই হোক, একদিন সোহা ট্রেনে যখন ছিল সে দেখতে পায় একটা গর্ভবতী মহিলার সাথে একটা লোক অসভ্য আচরণ করছে। তো তখনই ওইটা দেখে রেগে যায় এবং ওই নোংরা লোকটাকে বিষাক্ত হেয়ার পেন্সিল দিয়ে সঙ্গে সঙ্গে মেরে ফেলে। তবে বয়স বাড়ার সাথে সাথে সোহা কিন্তু দুর্বল হয়ে গিয়েছে
শারীরিকভাবে, তবে তার মনোবল এখনো অনেক জোরালো। আর এইদিকে কোম্পানির অফিসে বর্তমান কোম্পানির যে প্রধান সাংইয়ন, সে মনসু নামের একটা মেম্বারকে একজন মহিলাকে মারার কাজ দেয়, যিনি তার বৃদ্ধ স্বামীর সঙ্গে পশুর মতো আচরণ করছেন। তবে মনসু এটা নিয়ে খুবই চিন্তিত। এই জন্যই চিন্তা যে এইসব সামাজিক কাজ করতে গিয়ে তো আমরা অত বেশি টাকা পাই না, কিন্তু কোম্পানি চলছে কিভাবে। তো এখানে জানা যায় যে এই কোম্পানির যে মেইন বস ছিল সেনং, সে তো যথেষ্ট সম্পত্তি রেখে গিয়েছে, এতে ওরা টিকে থাকতে পারবে কিন্তু অনেক কোটিপতির মতো চলতে পারবে না। কিন্তু বর্তমান যে মালিক সাইয়ান, ওই আগের মালিকের পালিত পুত্র, সে কোম্পানির যে অ্যাকচুয়াল কাজ এর পাশাপাশি কিছু কন্ট্রাক্ট কিলিং এরও কাজ করে, যেটা অবৈধ এবং আলাদা টিম দিয়ে করায়। মানে ওইটা সে নীতিমিতি দেখার সময় নাই, টাকা পাইলেই মারবে। কিন্তু এই ব্যাপারটা এখনো আমাদের গডমাদার সোহা জানে না। তবে সাংয়ানের মতে, দেখো এইসব দানবদের মারার জন্য আমাদের তো আরেক দানবের হাত বা সাহায্য লাগবেই ভাই। এখন আমরা যদি সবাই সমাজ সেবা করি তাহলে তো আমাদের সবাইকেই ভিখারির মতো মরতে হবে, বুলেট কেনার টাকাই কই পাবো। তো এরপর এক রাতে সোহা যখন বাড়ি ফিরছিল তখনই সেই গেটের বাইরে একটা আহত বুড়ো কুকুরকে দেখতে পায়। মানে এটাকে কেউ ফেলে রেখে গিয়েছে। তো অনেক ইচ্ছা করে কিন্তু তারপরেও কুকুরটাকে এড়াতে পারে না, এবং সে করে ওই কুকুরটাকে একটা ভেটেনারি ডক্টরের কাছে নিয়ে যায়। তো ডক্টর কান করে ওই কুকুরটার চিকিৎসা করায়। আর কান তখন সোহাকে বলে, কুকুর যখন ছোট থাকে তখন সবাই তাকে অনেক ভালোবাসে, কিন্তু বুড়ো হলে এবং অসুস্থ হয়ে গেলে সবাই তাকে আবর্জনা মতো বাড়ির বাইরে ফেলে দিয়ে আসে। তো এই জন্য কাং সোহার কাছে অনুরোধ করে সে যেন ওই কুকুরটাকে নিজের বাড়িতে নিয়ে যায়, না হলে সে বাইরের ঠান্ডায় মারা পড়ে যাবে। বাট সোহার যে আগের বস ছিল সেনং, তার মৃত্যুর পরে সোহা ঠিক করে নিয়েছে সে আর কখনো ইমোশনালি কোনো কিছুর সাথে অ্যাটাচ হবে না। বাট এখানে কাং আবারও জিজ্ঞাসা করে, তার মানে কি বয়স্কদের সমাজে বাঁচার অধিকার নেই? তো সোহা সেই কথাটাকে ব্যক্তিগত ভাবে নেয়, কারণ ওরও বয়স হয়ে গিয়েছে, এবং সে ওই কুকুরটাকে নিজের বাড়িতে নিয়ে আসে। আর এই দিকে দেখা যায় কিছু গুন্ডা রায়ান নামের একটা ছেলেকে কিডন্যাপ করে তাদের আস্তানায় নিয়ে এসেছে, এবং এই গুন্ডারা মূলত হিউম্যান অর্গান ট্রাফিকিং করে, এবং তারা মানুষদেরকে কিডন্যাপ করে তাদেরকে ধমক দিয়ে ভয় দেখিয়ে তাদের কিডনি, লিভার এগুলো বের করে বিক্রি করে দেয়। কিন্তু এখানে দেখা যায় ওই গুন্ডাদের চেয়ে রায়ান আরো বড় গুন্ডা, সে সকল গুন্ডাদেরকে সাফারি কিরকিরা করে মেরে ফেলে। আর তখন জানা যায় রায়ান নিজেও একটা সিরিয়াল কিলার, এবং সেও একটা কন্ট্রাক্ট কিলার, এবং এই গুন্ডাদের মারার জন্য আবার কেউ তাকে কন্ট্রাক্ট দিয়েছিল। এবং রায়ান এখানে কিন্তু খুবই নির্মম দেখতে পাই আমরা, সে শুধুমাত্র মারেই না, ভিকটিমকে প্রচন্ড যন্ত্রণা দেয়। তো যাই হোক, সে ওই গুন্ডাদের পুরো গ্রুপকে শেষ করে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তখন গডমাদারদের গ্রুপের যে প্রধান সংয়ান, সে ওর পিছু নেয়। বাট রায়ান এটা খেয়াল করে এবং আগে ওকে ফাঁকি দিয়ে উল্টো ওর জালে ফেলে দেয়। তো সায়ান তখন প্রাণ ভিক্ষা চেয়ে বলে, ভাই ওই অর্গান ট্রাফিকিং এর টিমটাকে আমরা শেষ করতে চেয়েছিলাম, কিন্তু আমরা যখন মারতে গিয়েছি গিয়ে দেখি তুমি ওদেরকে একেবারে সাফারি কিরকিরা করে দিয়েছো। তো তোমার কাজ দেখে তো আমরা অনেক খুশি। তো তুমি যদি চাও আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার কোম্পানিতে যোগ দাও। আর এইদিকে আমরা দেখি কোম্পানির বাইরে একটা নারী বারবার বলছিল যে সংয়ান ওয়েলফেয়ার কোম্পানি রনি নামের একটা বড় মাফিয়াকে যেন মারে, যে একটা ড্রাগ ডিলার, এবং ওই ড্রাগ ডিলার তার ছেলেকে, তার স্বামীকে হত্যা করেছে। কিন্তু কোনো কারণে সংয়ান ওই কাজ নিতে রাজি নয়। তো এটা দেখে সো অনেক রেগে যায়। এদিকে সংয়ান রায়ানকে বলে, এভাবে কাউকে মেরে ফেলার চেয়ে কিলিং এর মাধ্যমে যদি একটা সোশ্যাল ওয়ার্ক হয় সেটা তো ভালো হয়, তাই না? সমাজে ছড়িয়ে থাকা খারাপ লোকদের মারা আর রক্ত চুষে নেওয়া ব্যাকটেরিয়াকে মারা একই কথা। বাট রায়ান বলে, এ মিয়া তোমার কি মনে হয় আমি সমাজ সেবা করতে আইছি? তো এই কথা শুনে সংয়ান তখন গালাগালি দেয়, ধর্মের কথা শোনায়। বাট রায়ান তখন রেগের উপর হামলা করে। কিন্তু তখনই পেছন থেকে সোয়া করে কি রায়ানের মাথায় বিষাক্ত পেন্সিল ঠেকিয়ে বলে সংয়ানকে ছেড়ে দিতে। আর তারপর সোয়া করে কি নিয়মিত চেক আপের জন্য ডক্টরের কাছে যায়। আর ডক্টর তাকে বলে বয়সের কারণে তার মেরুদণ্ডের হাড় দুর্বল হয়ে যাচ্ছে, আর তাই তাকে এখন রিটায়ারমেন্ট নেওয়া উচিত। কিন্তু সোয়া এখানে ডক্টরকে বলে, শুধুমাত্র মৃত্যুই আমাকে রিটায়ারমেন্ট দিতে পারে। আর অন্যদিকে মিলন নামের সেই মহিলা তার বুড়ো স্বামীর উপর নির্যাতন তো চালিয়ে যাচ্ছে। তো কোম্পানি তখন মিলনকে শেষ করার জন্য মনসুকে কাজ দিয়েছিল। তো মনসু করে কি মিলনকে ধরে ওর গাড়িতে অনেক মদ খাইয়ে অজ্ঞান করে ফেলে, আর এরপর গাড়িটা বসিয়ে রেলওয়ে ক্রসিং এর মধ্যে দাঁড় করিয়ে দেয়। মানে একটু পরে রেল এসে ওই মহিলাকে মেরে দেবে, নাম হবে কি মদ খেয়ে মরেছে। তো এরপর সেখান থেকে যাওয়ার সময় একটা মহিলা হঠাৎ করে ওকে ড্যাডি বলে চিৎকার করে। আর এরপরও যখন পেছনে তাকায় দেখতে পাই ওর মেয়ে ইনু, যে কিনা রেল ক্রসিং এর পাশ দিয়ে ওকে ডাকছে। বাট তখনই দ্রুত গতিতে একটা ট্রেন আসে এবং মিলন নামের ওই মহিলাকে গাড়ি চড় চাপা দেয়। আর এই দুর্ঘটনা দেখে ইনু তো পুরো শকড হয়ে যায়, মানে ওই মেয়েটা। আর মনসু অসহায়ের মতো শুধুমাত্র তাকিয়ে থাকে। আর এরপর দুর্ঘটনায় খবরটা টিভিতে চলতে থাকে এবং ক্রসিং এর কাছে লাগানো ক্যামেরায় মনসুকে দেখাও গিয়েছে। তো ইমোশনাল হয়ে মনসু অনেক বড় একটা ভুল করে ফেলেছে। তো এইখানে সে আরেকটা টুইস্ট, সেটা হচ্ছে ও যে মেয়েটাকে দেখেছিল, ওকে যে ড্যাডি বলে ডেকেছে, আসলে ওই মেয়েটা ওকে ডাকেইনি, ওইটা অন্য কোনো মেয়ে ছিল। ও চোখের বলে ওর মেয়ে হিসেবে দেখেছে। আর ওই মেয়েটাই মূলত পুলিশ স্টেশনে গিয়ে মনসুর ব্যাপারে জানিয়ে দিয়েছে সব। মানে ওরা যে ক্যামেরা, সিসি ক্যামেরাগুলো হ্যাক করবে বা ডিলিট করবে তার আগে ওই মেয়ে জানিয়ে দিয়েছে ক্যামেরা পুলিশের হাতে পড়েছে। আর এদিকে কোম্পানি রায়ান
রায়ানকে একটা কাজ দেয়, একটা ধনী লোককে মারতে হবে। তো রায়ান করে কি সেই লোকের অফিসে গিয়ে অনেক বড় নির্দয়ভাবে মেরে ফেলে এবং প্রমাণ হিসেবে ওই লোকের কাটা আঙুল দেয় হচ্ছে চুংমিনকে, মানে যে এই কোম্পানির যে সবকিছু হিসাব টিকাস রাখে। কিন্তু এইদিকে মনসুর কাজে কোম্পানি খুব চেতে রয়েছে, তারা তাকে মারার সিদ্ধান্ত নেয় আর এই কাজটা দেওয়া হয় গডমাদার সোহাকে। আর সে মনসুকে সবচেয়ে ভালো মতো চেনে এবং একসাথে অনেক বছর কাজ করেছে। তো সোহা তখন যায় হচ্ছে কবরস্থানে বা মেমোরিয়ালে, যেখানে মনসু তার মেয়ের মেমোরিয়ালের সামনে বসে কাজ ছিল। তো সোহাকে দেখেই মনসু তো বুঝতে পারে কোম্পানি তার মৃত্যুর ফয়সালা দিয়েছে। বাট এখানে সোহা প্রথমেই বলে, তুমি যখন জানোই তোমার মেয়ে 10 বছর আগে মারা গিয়েছে, তাহলে তুমি কেন বারবার ইমোশনাল হও? আমাদের কাছে ইমোশনের তো কোনো জায়গা নেই। বাট মনসু সোহাকে তখন বলে, ভাই ইমোশন এমন একটা জিনিস, এটা যখন তোমার জীবনে আসবে তখন তুমি কোনোভাবেই সেটাকে থামাতে পারবে না। তো এরপর মনসু করে কি সোহার উপর হামলা করে পালাতে শুরু করে। আর তখন সোহা করে কি হেডলাইট বন্ধ করে ওর গাড়ির পিছু নেয় এবং কিছুক্ষণ পরে হঠাৎ করে সোহা করে কি মনসুর গাড়িকে ধাক্কা মারে এবং মনসুর গাড়ি তখন রাস্তা ছেড়ে পাহাড় দিয়ে নিচে পড়ে যায়। আর এরপর সোহা মনে করে যে মনসু মারা গিয়েছে আর এই কারণে সে নিজের গাড়ির ডিকিতে ওকে ঢোকানোর চেষ্টা করে। কিন্তু তখন মনসু হঠাৎ করে তার উপর হামলা চালায়, দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। আর শক্তিশালী মনসুর সাথে লড়াই করা কিন্তু আসলে সোহার জন্য সহজ ছিল না। একে তো মহিলা মানুষ, তার উপর 70 বছর বয়স। আর এই চ্যানেলে কিন্তু এই মহিলার আমরা আরেকটা সিনেমা দেখেছিলাম, ওই 70 বছরের একটা মহিলা রেপ হয়েছিল সেই সিনেমার। তো যাই হোক, ওটার লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশনে। তো যাই হোক, সোহার দুর্বলতার সুযোগে আমরা দেখি মনসু সোহার গলা চেপে ধরতে শুরু করে। বাট ঠিক তখনই পেছন থেকে রায়ান এসে মনসুর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। অ্যাকচুয়ালি কোম্পানি জানতো সোহা একা হয়তো মনসুর মোকাবেলা করতে পারবে না, আর তাই সোহার সেফটির জন্য তারা রায়ানকে পাঠিয়েছে। কিন্তু রায়ান এসেছে এটা থেকে সোহার রাগ হয়, কারণ তার মতো এটা তাকে অপমান করা। আর এরপর সে যখন মনসুকে মারতে যায়, আমরা দেখি মনসু করে কি সোহার হাত থেকে ছুরি নিয়ে নিজেকে মেরে ফেলে এবং বলে, আমি মরলে তুমি খুনি হবে কেন? একসাথে কাজ করেছি, আমি মরে যাই। তো মনসুর মৃত্যুতে সোহা অনেক কষ্ট পায় এবং মনসুর লাশটা ডিসপোজ করা হয়। আর তখন সোহার মনে পড়ে অনেক বছর আগেও একটা লোককে হত্যা করার সময় এরকম পরিস্থিতি হয়েছিল এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে সে ওই দিনও মরতে বসেছিল, কিন্তু শেষ সময়ে সেনং এসে তাকে বাঁচিয়ে নিয়েছিল। সেনং মানে ওই যে সিনেমার প্রথমে যে ওকে আশ্রয় দিয়েছিল। তো যাই হোক, মনসুর সাথে মারামারিতে সোহা অনেক আহত হয়েছে এবং সে কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর তার গাড়ি একটা জায়গায় গিয়ে ধাক্কা মারে। আর এরপর যখন ওর চোখ খোলে, ও দেখতে পায় ও কাংয়ের ভেটেনারি হসপিটালে কাং ওর চিকিৎসা করেছে। তো কাংকে দেখো রেগে যায়, বাট কাং বলে, আমি তো তোমাকে বাঁচিয়েছি। তো কাংয়ের মধ্যে তখন সেনংকে দেখতে পায়, মানে ওর বসকে। আর তারপর সোহা সং ইয়ানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি রায়ানকে আমার উপর নজর রাখতে পাঠিয়েছিলে? বাট সং ইয়ান তখন বলে, ভাই তুমি আমাদের জন্য একটা লিজেন্ড, কিন্তু তোমার তো বয়স হয়েছে। সোহা তখন বলে, ছুরি যতই পুরনো হোক না কেন, সেটা সবসময় পেট কাটতে পারে, মানুষ মারতে পারে, যদি ছুরির চালক ভালো হয়। তো আমার দেহের বয়স যতই হোক, আমি যদি চালাতে পারি, ওটা সবসময় একই রকম কাজ করবে। এবং সে সং ইয়ানকে সতর্ক করে কোনো আলতু ফালতু ছেলেকে আমার বডিগার্ড হিসেবে না পাঠাতে, আমার পেছনে না পাঠাতে। আর কোম্পানির উদ্দেশ্য যেহেতু পবিত্র, এমন কোনো বাজে ছেলেকে অন্তর্ভুক্ত করো না যাতে আমাদের কোম্পানির উদ্দেশ্য নষ্ট হয় এবং সেনং যে কারণে এই কোম্পানিটা গড়েছিল সেইটা যেন নষ্ট না হয়। তো সোহার এইসব কথা বলে রায়ান শুনে আর সে সোহাকে বলে, এবং সে সোহাকে একটা টাইমে ধরে এবং বলে, শোনো, প্রতিটা লিজেন্ডই প্রথমে অনভিজ্ঞ হয়, তার মানে এই না সে কখনো লিজেন্ড হতে পারবে না। তুমিও তো এই প্রফেশনে একদিন নতুন ছিলে। আর তখন সেনং যদি এমনটা ভাবতো, আজকে তোমার মতো সোহা বা গডমাদার তৈরি হতো। বাট সোহা বলে, দেখো আমি প্রফেশনাল, আলতু ফালতু কেউ না, এসব গল্প আমার কাছে বলো না। তখন রায়ান তাকে বলে, তাহলে তো প্রফেশনাল হিসেবে ওই ভেটেনারি ডক্টর কাংকেও তোমার মেরে ফেলা উচিত, কারণ সে তো তোমার কাজকর্মের সাক্ষী হয়ে গিয়েছে। আর প্রফেশনালরা তো কোনো প্রমাণ পেছনে ফেলে না। বাট সোহা তাকে বলে, তোমার বয়স যত হয়নি তার চেয়ে আমার এক্সপিরিয়েন্স বেশি রয়েছে, তো কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি ভালো করে জানি। তো যাই হোক, এরপর রাতে আমরা দেখতে পাই রায়ান করে কি কোম্পানির অফিসে চুপি চুপি ঢুকে পড়ে এবং সে একটা ফাইল খুঁজছে, যেখানে 1998 সালের একটা ফাইল রয়েছে এবং সেটা সে পেয়েও যায়। আর ওইখানের কাগজপত্র থেকে দেখা যায় ওই কোম্পানির টোজিন নামের একটা লোককে মার্ডার করার অর্ডার দিয়েছিল এবং সোহার উপরে অর্ডারটা এসেছিল। আর টোজিন ছিল হচ্ছে রায়ানেরই বাবা এবং ওর বাবাকে মেরেছিল সোহা। তারপরে যেটা হয়েছে, রায়ান প্রথমে অনাথ আশ্রমে বড় হয়েছে, তারপর এমনকি সেখান থেকে ওকে পাগলা গারোতেও পাঠানো হয়েছিল। তো বুঝতে পারছো রায়ান এখানে কেন এসেছে, ও সোহার কাছ থেকে কি চায়। আর এইদিকে সোহা ডক্টর কাং সম্পর্কে জানতে আগ্রহী, আর তাই সে করে কি ডক্টর কাং এর পিছু নিতে শুরু করে। তো সে দেখতে পায় কাং এর জিনহু নামের একটা মেয়ে রয়েছে, সে খুব চঞ্চল এবং স্মার্ট। আর তারপর সে দেখে যে কাং একটা হসপিটালের বাইরে গিয়ে প্রোটেস্ট করছে একাই। তো বুঝতে পারে কোন একটা ঘাপলা রয়েছে। আর তারপর সোহা করে কি কাং এর শাশুড়ির ফলের দোকানে যায়, যিনি সারাদিন ওই কাং এর মেয়ের জিনহুর যত্ন নেয়। তো যাই হোক, কাং এর শাশুড়ির কাছ থেকে সোহা জানতে পারে জিনহুর মা অনেক আগেই মারা গিয়েছে এবং একটা হসপিটালের ভুল চিকিৎসার কারণে জিনহুর মায়ের মৃত্যু হয়েছে। আর তাই কাং প্রতিদিন সেই হসপিটালের সামনে গিয়ে প্রতিবাদ করে এবং সে হসপিটাল থেকে একটা অ্যাপোলজি লেটার চায় যে তোমাদের ভুল চিকিৎসার জন্য সে মারা গিয়েছে। তো এটা জানার পরে সোহা সেখান থেকে চলে যায়, কিন্তু তখনই কাং আসে এবং সোহাকে সেখান থেকে চলে যেতে দেখে এবং সে করে কি সোহার পিছনে, আর এটা সোহাও খেয়াল করে এবং এক মুহূর্তের জন্য সোহা ভাবে যে সে কাংকে মেরে ফেলবে, কিন্তু এরপরও সে করে কি নিজের উপর কন্ট্রোল রাখে এবং মার্কেটের গলিতে কাং করে কি সোহার সামনে সে দাঁড়ায়। আর সে সোহাকে বলে, যে মহিলা রাস্তার উপর পড়ে থাকা জখম
এরকম কুকুরকে সাহায্য করতে পারে সে কখনো খারাপ মানুষ হতে পারে না। বাট সোয়া তাকে বলে আমি অত ভালো মানুষও নই। আর এই কথা শুনে কাং বলে এই কথাতেই প্রমাণ হয় যে তুমি একজন ভালো মানুষ। তো যাই হোক, সোহারের কিন্তু ওই কুকুরটার প্রতি আস্তে আস্তে ভালোবাসা জন্মেছে। আর এদিকে সং ইয়ান করে কি রায়ানকে বলে যে এই কোম্পানির ভিত্তি তো আমাদের বাবা স্যানং তৈরি করেছিল, কিন্তু একদিন আমাদের বাবা স্যানং বাড়ি এসে দেখে যে তার স্ত্রী এবং ছেলেকে কেউ মেরে ফেলেছে। আর তার মৃত্যুতে সে পুরোপুরি ভেঙে পড়ে। সে কোম্পানি বন্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু সোয়া সেটা মেনে নেয়নি। আর এর জন্য সেই দিনই সেনং করেছিল কি এই কোম্পানি সোয়ার হাতে তুলে দিয়েছিল। আর এরপর সেনং যখন জানতে পারে, মানে মেইন মালিক, যে তার শত্রুরা তার কোম্পানির সদস্যদেরকে হায়ার করে তার পরিবারকেই শেষ করে দিয়েছিল, এইটা জানার পরে সেনং করে কি নিজের কোম্পানির লোকদের উপরই আক্রমণ করে এবং ওই আক্রমণে তার মৃত্যু হয়। কিন্তু এরপর বাকি যে বেঈমান ছিল তাদেরকে সোয়া মেরে ফেলে এবং মরতে মরতে সেনং সোয়াকে একটা কথাই বলেছিল, এই কোম্পানি যদি চালিয়ে যেতে হয় তাহলে আবেগ দূরে রাখবে। আর এই কথাটাই সোয়াকে অ্যাসাসিন দুনিয়ার লিজেন্ড বানিয়ে দিয়েছে। কিন্তু লিজেন্ডটা তো বুড়ো হয়, আর বুড়ো মানুষ কোনো কাজে লাগে না। আর এইদিকে আমরা দেখি সোয়া সেই কুকুরটাকে নিয়ে পার্কে ঘোরাতে আসে। আর তখনই তার দেখা হয় কাং এবং জিনহুর সাথে। তো কাং বলে সার্জারিতে ভুল হওয়ার কারণে আমার মা মারা গিয়েছে এবং আমার স্ত্রীও ওই একই হসপিটালে মারা গিয়েছে, কিন্তু আমি কোনো জরিমানা চাই না, আমি জাস্ট ওই হসপিটালের কাছ থেকে অ্যাপোলজি লেটার চাই। এবং এই কারণে গত 5 বছর ধরে আমি প্রতিদিন হসপিটালের সামনে গিয়ে প্রতিবাদ করি, কিন্তু এতে ডিরেক্টরের কিছুই যায় আসে না। আর তখন সোহা কাংকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তুমি কি ওকে মারতে চাও, ওকে মেরে দেই? কিন্তু কাং এতে শুধুমাত্র হাসে। মানে কাংয়ের আইডিয়াও নেই যে সোয়া কত ডেঞ্জারাস মানুষ। ও মনে করে সোয়া হয়তো এমনি পাজি টাজি হতে পারে, কিন্তু এই টাইপের যে পাজি এটা যায় না। আর তখনই জিনহু জিদ করে সোয়ার সাথে যে তুমি ব্রেকফাস্ট করতে আসবে আমাদের সাথে। তো এরপর ব্রেকফাস্ট করতে ওরা ক্যাফেতে যায়। আর তখন জিনহু সোয়ার কাছে আরো একটা অনুরোধ করে, সেটা হচ্ছে আমার স্কুলের বার্ষিক ডেতে তুমি আমার নাচ দেখতে অবশ্যই আসবে। বাট তখনই সোয়া খেয়াল করে যে রায়ান ওদের উপর নজর রাখছিল। তো এরপর সন্ধ্যায় রায়ান যায় হচ্ছে কাংয়ের হসপিটালে এবং তার উদ্দেশ্য ছিল কাংকে মারা, এবং সে ওইসব মানুষকে মারতে চায় যাদের সাথে সোহার ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে। তো রায়ান তখন কাংকে বলে, ভেট ডাক্তার হওয়ার পরও তুমি একটা মানুষকে বাঁচানোর মতো ভুল করেছো, আর সেই ভুলটা ঠিক করতে আমি এসেছি। বাট তখন এখানে একটা মেয়ে আসে, আর এই কারণে রায়ান সেখান থেকে চলে যায়। আর পরের দিন সোয়া করে কি কাংয়ের ফলের দোকানে রায়ানকে দেখে, আর সে জিনহুর সাথে বন্ধুত্ব করছে। তো সোয়া তো বুঝতে পারে ঘটনা খারাপ, আর সে রায়ানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তোর উদ্দেশ্য কি, আর কাংয়ের পরিবারের যদি কোনো ক্ষতি হয় তোকে তো আমি মেরে ফেলবো। বাট রায়ান তখন বলে, আমাদের প্রফেশনাল গডমাদার যে সবসময় প্রফেশনালের কথা বলে, সে নিজে এখন ইমোশনাল হয়ে গিয়েছে। বাট সোয়া বলে, দেখ আমরা শুধুমাত্র তাদেরকেই মারি যারা সমাজের শত্রু, যারা সমাজের আবর্জনা, কিন্তু কাংয়ের পরিবার তো নির্দোষ। বাট রায়ান বলে, আমাদের কাজে একটা প্রমাণ পুরো কোম্পানিকে শেষ করে দিতে পারে, তুমি যে ওর সাথে ঘনিষ্ঠ হচ্ছ যদি প্রমাণ পেয়ে যায় আমাদের কোম্পানি কি থাকবে? তো পরের দিন আমরা দেখি সোয়া সে হসপিটালে যায় যেখানে কাং প্রতিদিন প্রোটেস্ট করে, আর সে বাইরে রাখা ডাস্টবিনের মধ্যে একটা ব্যাগ ফেলে যেটা পরে ব্লাস্ট হয়। এবং এই তাড়াহুড়োর সুযোগ নিয়ে সোয়া করে ওই ডিরেক্টরের শরীরে বিষযুক্ত পেন্সিল ঢুকিয়ে গায়েব হয়ে যায় এবং এ কারণে ডিরেক্টর সেখানেই মারা যায়, কিন্তু কাং ওকে দেখে ফেলে। আবার এরপরেই ওই ডক্টর কাংকে মারার কন্ট্রাক্ট আসে হচ্ছে সেনং এর কোম্পানির কাছে, ওয়েলফেয়ার কোম্পানির কাছে। তো সাংয়ান তখন এই কাজটা দেয় হচ্ছে সোয়াকে যে তুমি গিয়ে কাংকে মারবে। আর যে লোকটাই কাজ দিয়েছে সে চায় কাংয়ের হত্যাকাণ্ড যেন তার মেয়ের সামনে হয়। এবং সোয়া যখন জিজ্ঞাসা করে কাংকে কে মারতে চায়, মানে ওই ভেট ডক্টরকে, সোয়াংয়ান বলে ক্লায়েন্টের নাম আমি বলতে রাজি নই। তো এই জন্য সোয়া করে কি চুংমিনকে ক্লায়েন্টের নাম জিজ্ঞাসা করে। তো চুংমিন বলে ওই ডিরেক্টরের ছেলেই এই কাজটা দিয়েছে, মানে হসপিটালের ডিরেক্টরের, এবং সে সন্দেহ করছে কাংই তাকে মেরেছে এবং সে অ্যাডভান্সে পুরো টাকাও দিয়েছে। কিন্তু ওই লোকটাকে আমার কাছে ফেক মনে হয়েছে, মনে হয়নি সে ডিরেক্টরের ছেলে। তো এরপর সোয়া করে কি ওই লোকটাকে ধরে যে কাজ দিয়েছে কাংকে মারার, এবং সে বলে যে ভাই আমি তো কিছু জানি না, একটা অচেনা লোক ফোন দিল, আমাকে টাকা দিল, বললো এই কাজটা করতে। তো সোয়া এরপরে সেই নাম্বারে কল দেয় এবং দেখা যায় এটা আর কেউ না, এটা বরং ওই রায়ান ছিল। তো সোয়া তখন রায়ানকে চিনে ফেলে, তবে সোয়া বুঝতে পারে না যে রায়ান কেন তার সাথে এই খেলা খেলছে। কিন্তু রায়ান এখানে উত্তর দেয়, আচ্ছা কোম্পানি যদি এই কাজ না করে, তুমি যদি না করো তাহলে আমি করব। তো এরপর রায়ান করে কি কাংকে মারার জন্য পিছু নেয়, কিন্তু তখন সোয়া কাংকে বাঁচাতে তার বাড়ি পর্যন্ত দৌড়ে যায়। তবে দেখা যায় যে কাং নিরাপদে ছিল, আর সোয়া তখন বুঝে যায় যে রায়ান তার সাথে বদলা নেওয়ার জন্যই কাংকে মারতে চায়। কিন্তু রায়ান কিসের বদলা নিতে চায় সেটা সে জানে না। তো এই জন্য সে রায়ানকে সরাসরি জিজ্ঞাসা করে তুমি কি চাও। রায়ান বলে, আমি তোমার মতো একটা লিজেন্ডের শেষ দেখতে চাই। তবে হ্যাঁ, তোমার মনে যেমন একটা প্রশ্ন রয়েছে তেমন আমার মনে একটা প্রশ্ন রয়েছে যেটা আমাকে সারা জীবন কষ্ট দিচ্ছে। আর এই পয়েন্টটা মনে রাখতে হবে, রায়ান কিন্তু ওর বাবা মরার কথা বলেনি, বলেছে একটা প্রশ্ন রয়েছে। আর তখনই এখানে কিছু মেয়ে আসে যারা খুব স্ট্রং পারফিউম লাগিয়েছিল। তো রায়ানের আবার পারফিউমে অ্যালার্জি রয়েছে, আর এই কারণে সে সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যায়। আর রায়ানের এই আচরণ দেখে সোয়ার কোনো একটা কিছু মনে পড়ে, আর তখনই সে চমকে গিয়ে তার পুরনো রেকর্ড খুঁজতে শুরু করে যেখানে
সকল মানুষের ডিটেলস ইনফরমেশন রাখা রয়েছে যাদেরকে সে হত্যা করেছিল। তো ওইখানে সে একটা ফাইল পায় যেটা হচ্ছে আজ থেকে 25 বছর আগের কথা। তো টোজিন নামের একটা জানোয়ারকে মারার সিদ্ধান্ত কোম্পানি থেকে দেওয়া হয়েছিল। তার কি কাজ করেছিল এটা আমাদেরকে বলা হয়নি। তো এই জন্য সে ন্যানি সেজে ওই বাড়িতে গিয়েছিল, আই মিন সোহা, এবং সে টোজিনের ছেলে রায়ানের দেখাশোনা করত। তবে রায়ানের সেন্ট অ্যালার্জি ছিল। তো একদিন টোজিন সোহার সঙ্গে খারাপ কাজ করতে চায়, আর এই সুযোগে সোহা করে কি টেবিলের নিচ থেকে হাতুড়ি বের করে টোজিনের মাথায় মেরে দেয় এবং টোজিনের মৃত্যু হয়ে যায়। বাট দুর্ভাগ্যবশত ওই সময় রায়ান স্কুল থেকে ফিরে আসে এবং দরজার সামনে রক্তাক্ত অবস্থায় তার ড্যাডিকে দেখতে পেয়ে পুরো শকড হয়ে যায়, কারণ তার সামনে সোহা হাতুড়ি নিয়ে দাঁড়িয়েছিল। তো সোহার সকল স্মৃতি মনে পড়ে, আর সে এখন বুঝতে পারে রায়ান কেন তার কাছ থেকে বদলা নিতে চায়। তো পরের দিন সোহা একটা মিশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তবে এইবার সে যায় না সে আর ফেরত আসবে কিনা। আর এই জন্য সে তার ডগিকে বলে, আমি যদি ফিরতে না পারি তাহলে তুই জানলা দিয়ে বাইরে গিয়ে নতুন কোনো মালিক খুঁজে নিস, আর যদি কাউকে নাই পাস তাহলে ডাস্টবিন খুঁজে নিস। তো সোহা মূলত ঠিক করেছে সে রনি নামে সেই ড্রাগ ডিলারকে মারবে, যাকে মারার জন্য একটা মহিলা অনেকদিন ধরেই তার কোম্পানিতে নক করছিল, মানে তার ছেলে আর স্বামীকে মেরে ফেলেছে। আর সমাজে ছড়িয়ে থাকা এইসব নোংরা কিটদের মারার কাজই তো এই সনেং কোম্পানির বা সেনং কোম্পানির। তবে রনি খুবই শক্তিশালী এবং বিপজ্জনক মানুষ, আর সংয়ানও জানে যে সোহা এই কাজটা একা করতে পারবে না। তো সোহা তখন সংয়ানকে বলে, এটা আমার শেষ কাজ, মরলে মরবো বাঁচলে বাঁচবো, আর যদি বেঁচে থাকি হারিয়ে যাব। তো এরপর সোহা করে কি রনের পাবে গিয়ে তার উপর আক্রমণ করে। পাব মানে হচ্ছে বারের মতো একটা কিছু আর কি, কিন্তু একা সে এতগুলো গুন্ডার সাথে লড়াই করে পারে না, কঠিন হয়ে পড়ে। আর এই জন্য সে সংয়ানকে কল করে বলে রায়ানকে পাঠিয়ে দাও হেল্পের জন্য, মানে কোম্পানির লোক পাঠাও। কিন্তু সংয়ান মানা করে দেয় এবং বলে, তুমি অনেকদিন বেঁচেছো, তোমার মৃত্যুর সময় এসে গিয়েছে, তুমি এখন মারা পড়ো। কিন্তু এই কথা চুংমিন শুনে ফেলে। আর এইদিকে আমরা দেখি সোয়া তো রনির গুন্ডাদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু বয়স আর দুর্বলতার কারণে সে মার খেয়ে যায় এবং রনি তাকে মেরে গর্তে ফেলে দেয় আর সংয়ানকে কল করে। আর তখন আমরা বুঝতে পারি রনি এবং সংয়ানের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, এবং রনি মূলত সংয়ানের মাধ্যমে নিজের শত্রুদেরকে মারতো এবং ওর কোম্পানিকে ফান্ডিং করতো। তো এই কারণে রনির কোম্পানির পুতুল হয়ে গিয়েছিল এই সংয়ন। আর এজন্যই ওই মহিলাটি যে বারবার কাদাকাতি করতো যে রনিকে মেরে দাও, আমার স্বামী আর ছেলেকে মেরেছে, এটার কোনো প্রতিকার সংয়ান বা তোমার সেনং কোম্পানি দেয়নি। এমনকি সোহাকেও মেরে দিল শুধুমাত্র রনির টাকা খাওয়ার জন্য। তো যাই হোক, রনি তখন সোহাকে জীবিত দাফন করার জন্য ওর উপর মাটি ঢালতে শুরু করে, কিন্তু এইদিকে চুংমিন করে কি চুপি চুপি রায়ানকে মেসেজ করে সোহাকে বাঁচানোর অনুরোধ করে। মানে অনুরোধ তো নেয় না, কিন্তু তখন করে কি কোম্পানির মাধ্যমেই একটা বিট করে আর কি, যে ওকে বাঁচিয়ে নিয়ে আসো, এত টাকা দেবো। তো এরপর রায়ান করে কি সময় মতো রনির আস্তানায় আসে এবং সকল গুন্ডাদেরকে মেরে ফেলে, এবং রায়ান মাটির নিচ থেকে চাপা পড়া সোহাকে বের করে বাঁচিয়ে নেয়। কিন্তু তখনই রনি আবার সোহাকে মারার জন্য ঘুরে দাঁড়ায়, কিন্তু সোহা ওকেও মেরে ফেলে। আর তারপর ক্লান্ত সোহাকে রায়ান করে কি বাড়িতে পৌঁছে দেয়, আর তারপর সোহাকে অনুরোধ করে সে যেন তার সঙ্গে ডিনার করে। তো ডিনারে সোহা তখন রায়ানকে নিজের অ্যাসাসিন হওয়ার পুরো গল্পটা শোনায়, যে কিভাবে সে একজন আবর্জনা থেকে সেনং এর পরিবারের সদস্য হয়েছিল এবং তার ভাবনাটাকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সমাজে ছড়ানো খারাপ মানুষদের স্মৃতি সে মুছে ফেলতে চায়। তবে রায়ান এখানে জিজ্ঞাসা করে, তোমার সাথে আমার এর আগেও দেখা হয়েছিল, সেই প্রথম দেখা তোমার কি মনে আছে? সোহা তখন বলে, হ্যাঁ আমার মনে আছে, তুমি টোজিনের ছেলে রায়ান, আর তখন আমি তোমাদের বাড়িতে ন্যানি হয়ে এসেছিলাম এবং আমার উদ্দেশ্য ছিল তোমার বাবাকে মারা। তবে তোমার বাবাকে হত্যা নিয়ে আমার কোনো আফসোস নেই, কিন্তু তোমাকে যেটা দেখতে হয়েছে, তোমার সামনে যে তাকে মারতে হয়েছে, এটা আমার আফসোস। তো রায়ান এখানে সোহাকে বলে, তাহলে তুমি নিশ্চয়ই বুঝে গিয়েছো কোম্পানিতে যোগ দেওয়ার পেছনে আমার আসল উদ্দেশ্য কি ছিল। সোহা তখন বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু তোমার উদ্দেশ্য তো পূরণ হবে না, তোমার এই রিভেঞ্জ অসম্পূর্ণই থেকে যাবে। আর তখনই রায়ানের চোখ ঝাপসা হতে শুরু করে, আর সে বুঝতে পারে সোহা পানিতে কিছু একটা মিশিয়েছিল, আর তখনই সে বেহুশ হয়ে যায়। আর এরপর সোহা করে রায়ানকে গাড়িতে তুলে একটা পাহাড়ের কাছে নিয়ে যায় এবং বেহুশ রায়ানকে বলে, তোমার সঙ্গে দেখা হবে নরকে। আর তারপর সে রায়ানকে ভেতরে রেখে গাড়িটা পাহাড় থেকে পানিতে ফেলে দেয়। আর এরপর সোয়া যায় হচ্ছে কোম্পানির অফিসে এবং সে সংয়ানকে বলে, সেনং এর তুই পালিত পুত্র, সেনং তোকে নিজের ছেলের মতো মনে করতে, এই জন্য আজ তোকে আমি ছেড়ে দিলাম, না হলে তোকে মেরে ফেলতাম। তো এরপর সোয়া চুংমিনকে বলে, সকল ফাইলপত্র জ্বালিয়ে দাও, কোম্পানি বন্ধ করে দাও। আর এরপর আমাদের সোয়া সিদ্ধান্ত নেয় সে এখন থেকে একটা নর্মাল জীবনযাপন করবে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। ওয়েট সিনেমাটি এখানে শেষ হয়নি, জাস্ট মজা করলাম, কাহিনী আরো আছে। তো এরপর 4-5 দিন কেটে যায়। জিনহুর স্কুলের বার্ষিক অনুষ্ঠানে তার ডান্স প্রোগ্রাম শুরু হয়, সেটা দেখতে তার বাবা ডক্টর কাং এসেছে। আর তারপর প্রোগ্রামের ব্যাক স্টেজে কেউ একজন জিনহুকে ডাকে এবং তার সাথে জিনহু দেখা করতে যায় এবং পূর্ব পরিচিত দেখেই বোঝা যাচ্ছে। তো এরপর কাং যখন পারফরমেন্স শেষে জিনহুর কাছে আসে, সে জিনহুকে আর খুঁজে পায় না, সে টেনশনে পড়ে যায়। আর তখনই তার ফোনে একটা মেসেজ আসে, আর তখন এখানে সোহাও চলে আসে যে জিনহুর প্রোগ্রাম দেখতে এসেছে, আই মিন ডক্টর কাং এর মেয়ের প্রোগ্রাম, কিন্তু দেরি হয়ে গিয়েছে। তো ভীত কাং তখন ভয়ে ভয়ে সেই মেসেজটা দেখায়, আর মেসেজটা ছিল হচ্ছে রায়ানের, এবং রায়ান লিখেছে, আমি
আমি নরক থেকে ফেরত এসেছি, হিসাব না চুকিয়ে মরবো না সোহা। তবে সাধারণ ছোট বাচ্চার আড়ালে আক্রমণ করা আমার নীতির বিরুদ্ধে। তবে এবার আমি নীতির কথা ভাববো না তুমি যদি না আসো। তো তুমি যদি গড মাদার হও তাহলে একাই চলে আসো না হ্যাপিল্যান্ডে জিনহুকে নেওয়ার জন্য। হ্যাপিল্যান্ড মানে আর কি অ্যামিউজমেন্ট পার্ক আর কি। তো যাই হোক, তখন সোহা ডক্টর কাংকে আশ্বাস দেয় আমি জিনহুকে ফেরত নিয়ে আসবো, কিন্তু তুমি পুলিশকে কিছু বলো না। তো এরপর সোহা আসে ঘরে, তার অস্ত্র বের করে। আর এরপর ডগিকে যখন খাওয়াতে যায় সে দেখতে পায় ডগি অলরেডি মারা গিয়েছে, বয়স হয়ে গিয়েছে। আর তারপর সে গাড়ি নিয়ে অ্যামিউজমেন্ট পার্কের দিকে রওনা হয়। আর রায়ান তো সেখানে লোকবল নিয়ে অপেক্ষায় ছিল। তো রায়ানের লোকজন করে কি গুলি চালিয়ে ওর গাড়ি থামায়, কিন্তু গাড়ির ভেতরে সোয়া ছিল না। সোয়া আগেই নেমে গিয়েছে এবং সে গোলাগুলি স্টার্ট করে এবং সে তার বয়সের কথা না ভেবে ওদের সাথে লড়াই করতে থাকে এবং একে একে সে সবাইকে মারতে থাকে এবং মানে অনেকখানি ফাইট হয় আর কি। কিন্তু যখন ওকে থামানোই যায় না তখন রায়ান করে কি জিনহুকেই ঢাল বানিয়ে ফেলে, কিন্তু সোয়া রায়ানের দিকে তখন বন্দুক তাক করে আর রায়ান তখন জিনহুর গলায় ছুরি ঠেকিয়ে দেয়। আর অসহায় তখন সোয়াকে সকল অস্ত্র ফেলে দিতে হয়। আর এরপর রায়ান সোয়াকে চ্যালেঞ্জ করে এখান থেকে যে জীবিত বেরোতে পারবে সেই হচ্ছে আসল লিজেন্ড। বাট সোয়া তখন বলে তুমি আমাকে ভুল বুঝছো, তোমার বাবাকে আমি তোমার জন্য মেরেছিলাম। আমাদের কাছে তোমাদের কোনো একটা আত্মীয় অ্যাপ্লিকেশন করেছিল তোমার বাবাকে মেরে দেওয়ার জন্য, কারণ তোমার বাবা তোমার উপর অত্যাচার করতো। কিন্তু রায়ান কোনো কথা শোনে না এবং দুজনে ফাইট শুরু হয়ে যায়, একে অপরকে আহত করে ফেলে। এবং এরপর ওই জিনহো ওই বাচ্চা মেয়েটা সুযোগ পেয়ে মুখ দিয়ে ফোন দিয়ে পুলিশে কল করে। আর এরপর আসে আসল কাহিনী। অ্যাকচুয়ালি 25 বছর আগে ওই সময়ের ওই ছোট্ট রায়ান সোয়ার সাথে ইমোশনালি অ্যাটাচড হয়ে গিয়েছিল। তবে সে তার বাবার মৃত্যুতে কিন্তু স্যাড ছিল না, সে আরো খুশি হয়েছিল যে ওর বাবা মরেছে নরকে যা। কিন্তু ও সোয়ার সঙ্গে থাকতে চেয়েছিল কারণ সোয়ার মধ্যেও মাকে পেয়েছিল, কিন্তু সোয়া তখন নির্মম ভাবে ওকে একা ছেড়ে চলে গিয়েছিল। আর এই কারণে ওকে প্রথমে যেতে হয় অনাথ আশ্রমে এবং ওই কথা ভাবতে ভাবতেও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। আর এই কারণে ওকে বাকি জীবন মানসিক হসপিটালেও কাটাতে হয়েছে। তো রায়ানের রাগ ছিল এটাই যে সোহার হৃদয়ে তার জন্য কখনো অনুভূতি ছিল না, তাকে কখনো ভালোবাসেনি, সাথেও নিয়ে যায়নি। আর এই রাগটাই সে সোয়ার কাছ থেকে নিতে চায়। তো এইসব কথা যখন বলছিল এই সুযোগে বেঈমান সোহা আবার করে কি রায়ানের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আর মূর্তি থাকা রায়ান তখন সোহাকে বলে চিন্তা করো না, খুব শীঘ্রই নরকে তোমার সঙ্গে আমি দেখা করব। রায়ান তখন বলে আগেরবারে তুমি প্রমিস করেছিলে যে আমার সঙ্গে দেখা করবে, সেটা কখনো রাখোনি। তোমার ভালোবাসা হয়তো নাটক ছিল, কিন্তু সেইটাই ছিল আমার লাইফের একমাত্র ভালোবাসা। যখন আমি জীবন অনুভব করেছিলাম, আমি মায়ের ভালোবাসা পেয়েছিলাম, আমি বাঁচার একটা ইচ্ছা পেয়েছিলাম, কিন্তু তখন তুমি আমাকে সাথে নাওনি কেন? তবে হ্যাঁ, শেষ পর্যন্ত আমি জিতেছি। আমিও তোমার হৃদয়ে কঠিন ভালোবাসা জাগিয়ে দিয়েছি, যে ভালোবাসার ভয়ে তুমি সেই দিন আমাকে ভালোবাসোনি। ইস, তখন যদি তোমার এই ভালোবাসাটা জেগে উঠতো, এই জিনুর মতো আমাকে যদি তুমি ভালোবাসতে, তাহলে আমার মতো একটা খুনি জন্ম নিত না। তো এই কথা শোনার পরে সোয়া তো মনে করে আকাশ থেকে পড়ে যায়। সোয়া তো এতক্ষণ রায়ানকে মনে করতো যে বাবার হত্যার প্রতিশোধ নিতেও একটা সন্ত্রাসী হয়েছে, ও নিজেই যে ওকে সন্ত্রাসী তৈরি করেছে এটাও বুঝেনি। তো সোয়া তখন রায়ানকে কোলে নিয়ে কাঁদতে থাকে। আর রায়ানকে এখন আর কি বলবে। তবে মরার আগে রায়ান কিন্তু সফল, সে সোয়ার মনের ভেতরে রায়ানের জন্য ভালোবাসা বা অনুভূতি জাগিয়ে উঠিয়েছে। আর এরপর রায়ান তৃপ্তির একটা হাসি নিয়ে মারা যায়। আর তারপর সোয়া করে কি মেমোরিয়ালে যায় এবং সেখানে তার বাবার মতো সেনং এবং ছেলের মতো রায়ান দুজনেরই আত্মার শান্তি প্রার্থনা করে। এবং সে যে কোম্পানি বন্ধ করে দিয়েছিল সে সিদ্ধান্ত নেয় সে কোম্পানিটা আবারও চালু করবে, মানে সেনং এর কাজ সে করবে, কিন্তু এবার সে সেনং এর যে পালিত পুত্র ওরা রাখবে না। এবং তার টার্গেট হচ্ছে এখন খালি ভণ্ড লোকদের খুঁজে বের করা। তো সেই হিসেবে সে এমন একটা লোককে পায়, সে অনেক বড় নেতা ভণ্ড এবং চংমিনও ডেটা প্রস্তুত করে। এবং আমাদের সোয়ার নেক্সট টার্গেট হচ্ছে ওই ভণ্ড রাজনীতিবিদ। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এই সিনেমার একমাত্র পজিটিভ চরিত্র যদি থেকে থাকে সেটা রায়ান, মানে ভিলেন যে ছিল সেই। আর কাহিনীটা কিন্তু পুরো ইউনিক এবং আনকমন ছিল। আমি জানি না কেমন লেগেছে তোমাদের কাছে, বাট এখন থেকে আমাদের কালেকশন গুলো ভালো আসছে, সব ভালো ভালো সিনেমা আসছে। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকে এবং আগের চেয়ে বেশি চ্যানেলে বেশিবার খোঁজ নিও যে কি কি নতুন ভিডিও আসলো। বিদায় নিচ্ছি, বাই।